খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সব কথার গুঞ্জনের পরে অবশেষে বিদায় নিতেই হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে। ঢাকা থেকে দিল্লি, দুই দেশের রাজনীতিতে এখন তোলপাড় কাণ্ড। চায়ের দোকান থেকে শুরু করে রাজপথের আড্ডায় এখন ঝড় তুলছে বঙ্গভবনের সবচেয়ে বড় আর চমকে দেওয়ার মতো এই খবরটি। দীর্ঘদিনের নানা নাটক, চরম তোলপাড়, গোপন নানা গুঞ্জন আর পর্দার আড়ালের টান টান উত্তেজনার পর অবশেষে বঙ্গভবনের বড় চেয়ারটি ছাড়তে বাধ্য হলেন রাষ্ট্রপতি চুপ্পু। এতদিন ধরে যাকে বেশ শান্তিতে বঙ্গভবনের রাজকীয় চেয়ারে বসে থাকতে দেখা গেছে, তিনি হঠাৎ করে নিজের পদত্যাগপত্র স্পিকারের হাতে তুলে দিয়ে এক প্রকার চুপচাপ কেটে পড়তে লাগলেন। নিজের পদত্যাগপত্রে চুপ্পু লিখেছেন তিনি নাকি শারীরিকভাবে খুব অসুস্থ, তাই কাজ চালিয়ে যেতে না পেরে পদত্যাগ করেছেন। কিন্তু সত্যি কি উনি এতটাই অসুস্থ যে হঠাৎ এভাবে গদি ছেড়ে পালাতে হলো, নাকি তার এই তথাকথিত অসুস্থতার সংবাদের আড়ালে লুকিয়েছিল ক্ষমতার লড়াই আর ভয়ঙ্কর কোনো রাজনৈতিক চাল? এখানে গল্পের সবচেয়ে বড় মোড়। ২৪-এর ছাত্র জনতার আন্দোলন আর লড়াইয়ের পর শেখ হাসিনা এক কাপড়ে দেশ ছেড়ে পালালেও ডক্টর ইউনূস সরকারের আমলেও কিন্তু এই চুপ্পুকেই রাষ্ট্রপতির পদে রেখে দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে এবং নানা রাজনৈতিক হিসেব নিকেশে আইনি ও সাংবিধানিক জটিলতা এড়াতে তাকে পদে রাখা হয়। সবাই ভেবেছিল নতুন সরকারের পুরো সময়টা তিনি হয়তো বেশ নিরাপদে কাটিয়ে দেবেন, কিন্তু জল যে পেছনে নর্দমা দিয়ে সোজা ভারতের নীতি নির্ধারকদের কাছে গিয়ে মিলছিল তা তখন অনেকেই টের পায়নি। গল্পের ভেতরে যাওয়া যাক, যেখানে ক্ষমতার আড়ালে চলছিল দম বন্ধ করা খেলা। ভারতের বড় বড় কর্মকর্তারা ভেবেছিল শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে হয়তো বঙ্গভবনে নিজেদের কাছের মানুষকে ডক্টর ইউনূসের আমলেও রেখে দেওয়া গেছে, তাই তারা ঠিকই পেছন থেকে সুতো টানবে। তাদের পরিকল্পনা ছিল খুব বিপজ্জনক। বিদেশে থাকা শেখ হাসিনার সাথে গোপন যোগাযোগ করা হলেও বাংলাদেশে একটি কৃত্রিম গণ্ডগোল তৈরি হয়, আর সেই সুযোগে তিনি আইনের সুযোগ নিয়ে সারা দেশে একটি জরুরি অবস্থা বা ইমার্জেন্সি অবস্থা চাপিয়ে দেবেন। কিন্তু দিল্লির সেই সাজানো ছক এক নিমিষে ভেঙে গেল যখন শেখ হাসিনার সাথে তার গোপন ফোনালাপের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। মুখ বাঁচাতে চুপ্পু যদিও দাবি করলেন এসব নাকি কেবলই গুজব আর বানানো গল্প, কিন্তু ততক্ষণে আসল সত্যটা বেরিয়ে এসেছে। তার এই অসুস্থতার অজুহাত আর দিল্লির গোপন আতাত খুব সহজেই ধরে ফেলেন তারেক রহমান বুঝতে পারেন নতুন সরকারের আমল থেকে টিকে থাকা এই রাষ্ট্রপতিকে দিয়ে দিল্লি আসলে তাদের শেষ চালটি খেলার চেষ্টা করছে, কিন্তু এবার সে সুযোগ আর দেওয়া যাবে না। তারেক রহমান শক্ত হাতে দাবার পুরো ছক পাল্টে দিলেন। তার কাছে তখন পদত্যাগপত্র জমা দিয়ে কেটে পড়া ছাড়া আর কোনো পথ খোলাও ছিল না। ভারত এত চক্রান্ত, এত চাপ, এত গোপনে কল রেকর্ড বজায় রাখার চেষ্টা করেও কিন্তু শেষ পর্যন্ত নিজেদের লোকটাকে বঙ্গভবনে আর ধরে রাখতে পারলেন না। কি বলুন, সবাই ভেবেছিল চুপ্পু বিদায় নিলে হয়তো কোনো পুরনো অভিজ্ঞ রাজনৈতিক নেতা বঙ্গভবনে ঢুকবেন, বড় বড় নেতারা রাষ্ট্রপতির চেয়ারের স্বপ্ন দেখবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে তারেক রহমান এমন এক বুদ্ধিমান ও শক্ত মানুষের নাম সামনে নিয়ে এলেন, যিনি রাজনীতি করেন না ঠিকই, অথচ সরকারি কাজের ভেতরে যার ভীষণ একটা বড় প্রভাব ও দাপট রয়েছে। তিনি হলেন ১৯৮২ সালের বিসিএস পরীক্ষায় মেধার জোরে ষষ্ঠ স্থান দখল করা সাবেক কড়া সরকারি কর্মকর্তা নাসিমুল গনি। যারা তাকে চেনেন তারা জানেন তিনি কেমন মানুষ। একদম সোজা আর শক্ত মেরুদণ্ড যার, তিনি ঠিক এমন মানুষ। কোনো লোভ, কোনো ভয় কিংবা কোনো বিদেশি সাহেবের চোখ রাঙানি তাকে দমাতে পারে না। তিনি খাঁটি দেশপ্রেমিক একজন মানুষ, যিনি দেশের স্বার্থ ও সম্মান ছাড়া আর কিছুই বোঝেন না। এখন প্রশ্ন হলো, নতুন রাষ্ট্রপতি কেমন হবেন এবং ভারতের জন্য এই পরিবর্তন ঠিক কতটা চাপের হতে যাচ্ছে? নতুন রাষ্ট্রপতি হিসেবে নাসিমুল গনির মতো এক কড়া ও নাছোড়বান্দা মানুষের আগমন ঘটতে যাচ্ছে, যা পুরো সরকারি কাজের ধরনকেই বদলে দেবে। তিনি হবেন সম্পূর্ণ নিরপেক্ষ, কড়া নিয়ম মেনে চলা এবং আইনের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় না দেওয়া একজন মানুষ। কোনো রাজনৈতিক দলের কথা চোখ বন্ধ করে মেনে নেওয়ার পাত্রও তিনি নন। ফলে রাষ্ট্রপতির কার্যালয় বা বঙ্গভবন এখন আর কোনো রাজনৈতিক সুবিধা নেওয়ার জায়গা থাকবে না, বরং তা হবে দেশের নিরাপত্তা আর সংবিধান রক্ষার এক শক্ত দেয়াল। আর এই নতুন রাষ্ট্রপতি ভারতের জন্য কেমন হতে যাচ্ছেন?
সোজা কথায় বললে দিল্লির জন্য তিনি হতে যাচ্ছেন এক বড় দুঃস্বপ্ন। এতদিন ধরে ভারতে বসে বড় বড় কর্তারা যেভাবে বঙ্গভবনের সিদ্ধান্তকে নিজেদের দিকে টানার চেষ্টা করত, নতুন রাষ্ট্রপতির সময় সেই সুযোগটা একদম বন্ধ হয়ে যাবে। ভারত যদি কোনো অন্যায় প্রস্তাব বা চাপ নিয়ে আসে, নতুন রাষ্ট্রপতি তা এক মুহূর্তেই টেবিল থেকে ফেলে দেবেন। সীমান্তে ঝামেলা, ব্যবসা বাণিজ্য বা ভেতরের রাজনীতিতে নাক গলানোর যেসব পুরনো অভ্যাস ভারতের ছিল, তা এই নতুন রাষ্ট্রপতির কড়াকড়ির সামনে একদম টিকবে না। ভারত বুঝতে পারছে বঙ্গভবনে আর এমন কেউ বসে নেই যাকে ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে নিজের দলে টানা যাবে। ভাবুন তো একবার, বঙ্গভবনে যদি এমন একজন কড়া ও আপোষহীন মানুষকে বসিয়ে দেওয়া যায়, তবে ভারতের সেই পুরনো দাদাগিরি আর কি চলবে? দিল্লি যদি কোনো নতুন নিয়ম বা হুমকি পাঠায়, তবে নতুন রাষ্ট্রপতি এক মুহূর্তেই ছুঁড়ে ফেলে দেবেন। এই খবরটা বাহিরে আসার পর থেকেই সীমান্তের ওপারে চরম আতঙ্ক তৈরি হয়েছে। তাদের সাজানো দাবার গুটিগুলো একে একে উল্টে যেতে শুরু করেছে এবং তারা বুঝতে পেরেছেন বাংলাদেশের সীমানায় আর তাদের কথা চলবে না। তবে রাজনীতিতে বাহিরের শত্রুর চাইতে কিন্তু ঘরের শত্রুরা একটু বেশি বিপজ্জনক, তা আমরা সবাই জানি। নাসিমুল গনির নাম যখন উঠে এলো, তখন বিএনপির ভেতরের একদল বড় নেতাও ভীষণ অস্বস্তিতে পড়লেন। তারা ভেবেছিলেন বঙ্গভবনের চাবি তাদের কারো হাতে উঠবে, কিন্তু হঠাৎ এক সরকারি কর্তার নাম সামনে আসায় তাদের বহুদিনের সাজানো গোছানো স্বপ্ন একেবারে ভেঙে গেল। সেই সুযোগে দেশি বিদেশি কিছু প্রচার মাধ্যম এক হয়ে গনির বিরুদ্ধে নোংরা কথা রটাতে শুরু করলো। এমনকি বানিয়েও বলা হলো তিনি নাকি খারাপ সংগঠনের লোক। উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে যে কোনোভাবে তাকে আটকানো এবং বিতর্কিত করে বঙ্গভবন থেকে দূরে রাখা। সবাই ভেবেছিল মির্জা ফখরুলের মতো এত বড় আর পুরনো নেতাকে হয়তো বঙ্গভবনের রাষ্ট্রপতি করা হবে। বিএনপির অনেক নেতাকর্মী এটাই চাচ্ছিল, কিন্তু তারেক রহমান ভাবলেন ভিন্ন কথা। তিনি মনে করলেন দলকে সামলানো আর রাজপথে নেতৃত্ব দেওয়ার জন্য মির্জা ফখরুলের মাঠেই বেশি দরকার। বঙ্গভবনে বসিয়ে রাখলে দলের ক্ষতিই হবে, তাই তাকে রাজনীতিতে রেখে দিয়ে রাষ্ট্রপতির চেয়ারে বসানোর জন্য একজন নিরপেক্ষ ও কড়া সরকারি অফিসারকে বেছে নেওয়া হলো। কিন্তু তারেক রহমান ঠান্ডা মাথায় চরম অভিজ্ঞ এক খেলোয়াড়। তিনি খুব ভালো করেই জানেন কখন কোন চালটা কিভাবে দিতে হয় এবং কিভাবে শত্রুকে কোণঠাসা করতে হয়। দেশি বিদেশি সব চক্রান্তের জাল তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় কেটে নামালেন। নিজের সিদ্ধান্তে এমনভাবে অটল রইলেন যে ভারতের কোটি কোটি টাকার অপপ্রচার কিংবা ঘরের ভেতরে নোংরা রাজনীতি কোনোটাই কোনো কাজে এলো না। এখানেই শেষ নয়, পুরো রাজনৈতিক খেলার মাঝে সাধারণ মানুষের ভাবনা চিন্তাতেও এসেছে এক বিশাল রদবদল। এতদিন ধরে এদেশের সাধারণ মানুষ মনে করত পেছনের দরজা দিয়ে এসে ক্ষমতার চেয়ার দখল করা আর বিদেশি শক্তির কথায় দেশ চালানো খুব সহজ কাজ। কিন্তু বঙ্গভবনের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে জনগণের শক্তি আর সঠিক কৌশল থাকলে যে কোনো বড় চক্রান্তকে ভেস্তে দেওয়া খুব সহজেই সম্ভব। চায়ের দোকান থেকে শুরু করে রিকশার গ্যারেজ, হাট বাজার, সব জায়গায় এখন একই আলোচনা। সবাই বুঝতে পারছে রাজনীতির হাওয়া এখন সম্পূর্ণ অন্য দিকে বইতে শুরু করেছে। এদিকে বঙ্গভবনের ভেতরেও কিন্তু এখন দারুণ এক অস্থিরতা আর টান টান উত্তেজনা চলছে। এতদিন ধরে রাষ্ট্রপতির নাম ভাঙিয়ে যেসব চাটুকার আর সুবিধাবাদী লোকেরা নিজেদের পকেট ভরত, তারা এখন ভয় একেবারে কাবু হয়ে পড়েছে। কখন যে কার চাকরি যায়, কখন যে বঙ্গভবনের রাজকীয় ফটক চিরতরে তাদের জন্য বন্ধ হয়ে যায়, সেই চিন্তায় রাতের ঘুম উবে গেছে। ঘরের ভেতরে নিজেদের সুবিধাবাদী সিন্ডিকেট আর বাহিরের বড় পরাশক্তির চাপ, এই দুইয়ের ধাক্কা সামলাতে গিয়ে সাবেক রাষ্ট্রপতির অনুসারীরা একদম কোণঠাসা। সাধারণ মানুষ কিন্তু খুব ভালো করেই খেয়াল করছে এই ক্ষমতার খেলা। তারা বুঝতে পারছে পুরনো দিনের সেই দাদাগিরি আর চুপচাপ সবকিছু মেনে নেওয়ার দিন সত্যিই শেষ হতে চলেছে। দেশ যখন নিজের পায়ে দাঁড়াতে শেখে, তখন বড় বড় চক্রান্তকারীরাও শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়। আজ কোনো হাঙ্গামা না করে, একটা গুলিও না ফুটিয়ে, শুধু ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়েই খেল খতম।
বঙ্গভবনের একটা নাটকীয় চালেই পুরো খেলার মোড় ঘুরে গেল। দিল্লির বড় বড় মাথার রাজনীতিকরা এখন অঙ্ক মেলাতে গিয়ে ঘাম ছুটাচ্ছে। দাবার ছকের মূল রিমোট কন্ট্রোল তো আর দিল্লির হাতে নেই, ওটা এখন খাঁটি বাংলাদেশের নিজেদের হাতে। এদিকে দেশের জন্য ছোট বড় রাজনৈতিক দলগুলোর ভেতরেও এখন তুমুল তোলপাড় চলছে। তারাও কিন্তু এই অরাজনৈতিক ও কড়া চাল দেখে এক প্রকার তাজ্জব হয়ে গেছে। অনেক দল ভেবেছিল বঙ্গভবনের গদি খালি হলে হয়তো নিজেদের রাজনৈতিক ফায়দা লোটা যাবে, কিন্তু তা হলো সেগুড়ে বালি। বঙ্গভবনের চারপাশে বাতাসে যে নতুন হাওয়া বইছে তা এক বাক্যে বুঝিয়ে দিল দেশের মান সম্মান এখন আর কারো হাতের পুতুল নয়। চারপাশের মানুষ এখন নতুন এক সকালের অপেক্ষায় আছে, নতুন এক সকালের অপেক্ষায় চোখ মিলিয়ে আছে, যেখানে সব সিদ্ধান্ত শুধু দেশের লাভ আর স্বার্থের কথাই ভাবে।